আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, সবাইকে স্বাগত শ্যাম নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আজকে সারা দিন কিন্তু আমরা উপনির্বাচন এবং এডিসি নির্বাচন নিয়ে কথা বলেছি। আসছে এডিসি নির্বাচনও 12 তারিখ, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা নির্বাচনও কিন্তু চলছে পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনী হাওয়া কিন্তু উঠছে। ভোট বাকি পৌঁছে গেছে নির্বাচন ক্ষেত্রে। এবার কে বসবে মসনদে, একদম জোরদার লড়াই কিন্তু হবে সেখানে। বিভিন্ন দল কিন্তু প্রস্তুত হচ্ছে তাদের মসনদে বসার জন্য। এবার কথা বলবো, কলকাতা থেকে আছেন অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ, চেয়ারম্যান টিটিডিসি। তিনি পৌঁছে গেছেন ওখানে, তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার নিউজ নেওয়ার সমস্ত কর্মকর্তাগণকে। আমি জানতে চাইবো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপনি সেখানে রয়েছেন বিজেপির প্রচারক হিসেবে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসীকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আপনারা অবগত আছেন যে আমাদের পশ্চিমবঙ্গে সামনে আমাদের এপ্রিলের 30 তারিখ এবং 29 তারিখ দুই চরণে আমাদের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি বর্তমানে বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত কান্দি বিধানসভার দায়িত্বে রয়েছি। কান্দি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যিনি হয়েছেন গার্গী দাস ঘোষ মহোদয়া। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু বহরমপুর জেলার কান্দি বিধানসভা নয়, সামগ্রিকভাবে জেলার অন্তর্গত সমস্ত বিধানসভাগুলিতে ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্পূর্ণ অনুকূল পরিবেশ রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত প্রার্থী হয়েছেন প্রত্যেকেই বিপুল ভোটে জয়যুক্ত হবেন। মানুষের যে উৎসাহ, উদ্দীপনা এবং বিভিন্ন সভায় যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা স্পষ্ট যে সামনের নির্বাচনে মানুষ আমাদের বর্তমানে যে একটি অপশাসন চলছে, এই অপশাসন থেকে মুক্তি পেতে চাইছে এবং মানুষ মুখিয়ে আছে শুধুমাত্র এখন নির্বাচনে, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল স্তরের মানুষ ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নেমে পড়েছেন। এবারের যে একটা দারুণ ইস্যু, যেটা জলজন্ত ইস্যু, সেটা হচ্ছে এসআইআর। সেই এসআইআর এর 90 লক্ষ ভোটার বাদ, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কি প্রতিক্রিয়া আপনার দলের? দেখুন, আজকে আমাদের সারা দেশের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে এই যে এসআইআর যেটা হচ্ছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গেই নয়, আমাদের ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে এসআইআর হয়েছে। এই পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে এই যে 90 লক্ষ ভোটারের বাদ করার কথা আপনি বলেছেন, সেখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে মমতা ব্যানার্জি কি করে এখানে লজিস্টিক ডিসক্রিপেন্সিসটাকে উৎসাহ দিয়ে গেছেন একটা বিশেষ সম্প্রদায়কে পুষ্ট করার জন্য। সেই জিনিসটা এখন স্পষ্ট হয়েছে এই 90 লক্ষ ভোটারের বাদ যাওয়ার মধ্য দিয়ে। রাজনীতির যে ময়দানে নেমে, যেহেতু 23 তারিখ প্রথম দফা ভোট এবং 29 তারিখ দ্বিতীয় দফা ভোট, আপনার যে চেহারাটার যা অবস্থা, কিন্তু আমরা ঠিকভাবে চেহারাটা আপনার দেখতে পাচ্ছি না। একটু যদি আপনি পিছিয়ে বসেন, তাহলে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও আপনাকে ভালোভাবে দেখতে পারবেন এবং আপনার কথাগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন। প্রথমে আবার জানতে চাইবো যে 2021 বিধানসভা নির্বাচন প্রায় 50টি এবং 2024 লোকসভা নির্বাচনে প্রায় 70টি আসনে পশ্চিমবাংলায় মতুয়া ফ্যাক্টর মাইলেজ দিয়েছিল বিজেপিকে। এবারে নির্বাচনে
মতুয়া অধ্যুষিত আসনগুলি থেকে বিজেপির প্রত্যাশা কতটুকু? দেখুন, আমাদের মতুয়া অধ্যুষিত যে বিধানসভাগুলি রয়েছে তার মধ্যে নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এবং আমরা বর্তমানে বহরমপুর যে সাংগঠনিক জেলা, এই জেলাটাও মূলত নদিয়ার যে বিভাগ রয়েছে সেই বিভাগের অন্তর্গত। তো সেখানে মতুয়ারা আগে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে গেছেন, এবারও আরো বেশি করে সমর্থন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। এবং এখানে এই বছর মতুয়া পরিবার থেকেও, মতুয়া সম্প্রদায় থেকেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছে মতুয়া সম্প্রদায়। পশ্চিমবাংলার যে শহরে এলাকাগুলিতে তো এন্টি ইনকামপেন্সি ফ্যাক্টর রয়েছে, বিশেষ করে শিল্প ও কর্মসংস্থান এবং আরজিকর হাসপাতালের মতো যে ইস্যুগুলি নিয়ে এই ক্ষেত্রে সরকারের পক্ষে আবার ফ্যাক্টর হিসেবে রয়েছে বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্পগুলো। এই বিষয়গুলোকে কিভাবে দেখছে ভারতীয় জনতা পার্টি? দেখুন, এই পশ্চিমবঙ্গে 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার যখন প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের পশ্চিমবঙ্গের ঋণ ছিল 2,11,000 কোটি টাকা। আজকে পশ্চিমবঙ্গের কাঁধে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 9 লক্ষ কোটি টাকা। এই যে ঋণ করার মধ্য দিয়ে যে বিভিন্ন সামাজিক প্রকল্প মমতা ব্যানার্জির সরকার চালিয়েছে, তাতে রাজ্যের সমস্ত স্তরের মানুষ আগামী দিনে প্রতিটি মানুষের কাঁধে একটা বড় মাত্রায় ঋণের বোঝা আমাদের বর্তমান মমতা ব্যানার্জির সরকার চালিয়েছে, যার ফলে রাজ্যে কোনো শিল্প কল কারখানা নতুন করে কিছু হয়নি এই বিগত 15 বছরে। এবং এই রাজ্য থেকে হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রাজ্যের বাইরে কাজ করছেন, কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে ছুটে বেড়াচ্ছেন। এটা একটা চরম আজকে যুব সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। বিভিন্ন যে সামাজিক প্রকল্পের কথা আপনি বললেন, সেই সামাজিক প্রকল্পগুলি এই যে খয়রাতি, নানা রকমের খয়রাতির মধ্য দিয়ে মমতা ব্যানার্জির সরকার মূলত পশ্চিমবঙ্গবাসীর উপরে অনেক বেশি ঋণের বোঝা চাপিয়েছে। যুব সমাজ যদি সশক্ত থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু দেশেরও উন্নত হয়। সেই জায়গাতে তাদের দিকে, বেকারত্বটার দিকে বেশি নজর দিতে হবে, যে কর্মসংস্থানটা ঠিকভাবে যাতে হয়, যাতে আয় করতে পারে, শক্তি বজায় রেখে তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে, সেদিকটা কিন্তু বড় নজর রাখতে হবে। 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস 215টি আসন জিতেছিল, যেখানে আপনার দল বিজেপি জিতেছিল 77টি আসনে। এবারের নির্বাচনে জয়ের প্রত্যাশা কতগুলি আসনে রয়েছে? দেখুন, জয় তো 100% নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির জয় 100% নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় বসাতে তৈরি হয়ে আছে। এই রাজ্যে মূলত বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টি 177 থেকে 200 আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তার মধ্যে কোনো রকমের সংশয় দ্বিধা কিছু নেই। ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে মোদীজির নেতৃত্বে সারা দেশে সরকার চালাচ্ছে, এবং ভারতবর্ষের 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি যে সুশাসন দিচ্ছে, পশ্চিমবঙ্গে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? পশ্চিমবঙ্গে যুব সমাজের কোনো কাজ নেই, বেকার যুবক যুবতীরা বাইরে কাজ করতে যেতে হচ্ছে। রাজ্যের শিল্প একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে। এই রাজ্য একসময় শিল্পে 1 নম্বর ছিল। এই রাজ্যের মন্ত্রিসভার একাধিক সদস্য জেল খেটেছে, এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে একদিকে দুর্নীতি, আরেকদিকে উন্নয়ন, এই দুইয়ের লড়াইকে কেন্দ্র, এই জিনিসকে সামনে রেখে আগামী দিনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের রাজ্যের
আপামর জনসাধারণ এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবে, তার ইঙ্গিত আমাদের বিভিন্ন জনসভা থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির যত ছোট ছোট বৈঠক থেকে শুরু করে আমাদের মন্ডল স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে যে বৈঠকগুলি হচ্ছে, তাতে হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারকে দেখতে চাইছে এবং সরকারকে বসানোর জন্য তৈরি হয়ে আছে। পশ্চিমবঙ্গে কিন্তু মূল লড়াই তাহলে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে হচ্ছে, এখানে সিপিআইএম এর কোনো অংশবিশেষও দেখা যাচ্ছে না। আমি বলতে চাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীকে যদি কেউ রক্ষা পারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গের যে আভিজাত্যতা, যে ঐতিহ্য, যে আমাদের যে গরিমা, সেটাকে যদি ফিরিয়ে আনতে পারে, সেই ভরসার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে উন্নয়ন, আরেকদিকে দুর্নীতি, এই দুইয়ের লড়াই। একদিকে অধর্ম, আরেকদিকে ধর্ম, একদিকে সত্য, আরেকদিকে অসত্য। এই বিষয়ের উপরে এবার লড়াই হচ্ছে, নির্বাচন হচ্ছে। শুধুমাত্র সরকার পরিবর্তনে এখানে মেন লক্ষ্য না। এই রাজ্যে মূলত একটি বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রাজ্যের মানুষ বলছে যে আমরা পাল্টানো দরকার, চাই সরকার। কারণ কি? কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকার শুধু লুটতরাজের কাজ করেছে, শুধু ক্রাইম করেছে, একটি দুষ্টি এবং তা করে এই রাজ্যকে অনেক অনুন্নয়নের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে টিএমসি 15 বছর এবং বামফ্রন্টের কয়েকটি 34 বছর মিলে এই পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে। তাই আজকে পশ্চিমবঙ্গবাসী চাইছে তার পরিবর্তন, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র ভরসা। ভারতীয় জনতা পার্টিকে সেই জন্যই ক্ষমতায় বসানোর জন্য মানুষ মুখিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনি আমাদের সময় দিয়েছেন এবং মূল্যবান কথাগুলো আপনি তুলে ধরেছেন আমাদের কাছে। আমরা সবাই জানি যে 23 এপ্রিল হবে প্রথম দফা নির্বাচন, তারপর 29 এপ্রিল হবে তার দ্বিতীয় দফা নির্বাচন, ভোট গ্রহণ। তারপর ভোট গণনা হবে, ফলাফল হবে 4 মেতে। দেখা যাক কার জয়, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কে বসলো মসনদে, এটা দেখা যাবে 4 মেতে, যে কে আসছে এই পশ্চিমবঙ্গের মসনদে। এখানে রাখছি আমাদের এই লাইভ অনুষ্ঠানটি। আবারও কিন্তু ফিরে আসছি আরেকটু পরে আরেকটা লাইভ নিয়ে। আপনারা চোখ রাখবেন আমাদের টিভি স্ক্রিনে এবং আপনার মুঠোফোনে।